জাতিসংঘ অধিবেশনের মূল পর্বে আজ ভাষণ দেবেন প্রফেসর ইউনূস। তুলে ধরবেন সাম্প্রতিক জুলাই বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি আর সরকারের নেয়া কর্মসূচি। সাতক্ষীরার বেতনা নদীর বেড়িবাঁধের সংস্কার না করায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হাজার হাজার পরিবার চরম দুর্ভোগে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ জাতিসংঘের ৬৯তম অধিবেশনের মূল পর্বে ভাষণ দেবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৯:৩০ থেকে ১০টার মধ্যে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে ডক্টর ইউনূসের এটাই প্রথম ভাষণ। জানা গেছে, ভাষণে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া জুলাই বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি ও তার সরকারের নেওয়া আগাম কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরবেন তিনি। এর আগে সফরের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। জাতিসংঘ সফরের প্রথম দিন থেকেই ব্যস্ত শিডিউলে সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই তো জাতিসংঘ ভবনের অদূরেই অবস্থিত ম্যানহাটনের বিলাসবহুল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলটি যেন প্রধান উপদেষ্টার মিনি কার্যালয়ে পরিণত হয়েছে। বলা যায়, তিনি এলেন এবং জয় করলেন। সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার ডক্টর ইউনূসের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সাথে সাক্ষাৎ। একই সাথে দেশটির শীর্ষস্থানীয় বার্তা সংস্থা সিএনএস-এর সাথে সাক্ষাৎ। যোগ দেন ফোর্বস ম্যাগাজিন আয়োজিত ইভেন্টেও। একই সাথে এদিন যোগ দেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল অ্যান্ড বিএসআইইউ এর অনুষ্ঠানেও। এদিন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্ক্রফ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসির প্রসিকিউটর করিম এ খান, জাতিসংঘ রিফিউজি বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, ইউএস সিনেটর ডিক দুবিন, আইওএল-এর ডিরেক্টর জেনারেল গিলবার্ট এন হুনুকবো, ইউএনডিপির অ্যাডমিনিস্ট্রেটর অচিম স্ট্রেইনার ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে নৈশভোজে যোগ দেন। অপরদিকে নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বাতিল হওয়ায় ক্ষোভ বিরাজ করছে প্রবাসীদের মাঝে। প্রফেসর ডক্টর ইউনূস জাতিসংঘ অধিবেশনের মূল কাজটি করবেন আজ। নিউ ইয়র্ক সময় সকাল 10:30 থেকে 11টার মধ্যে মূল মঞ্চে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভাষণে বিশ্ব পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশে ঘটে যাওয়া সম্প্রতি জুলাই বিপ্লব নিয়েও কথা বলবেন বলে জানা গেছে। একই সাথে তার সরকারের নেয়া রোডম্যাপও জানাতে পারেন বিশ্ববাসীকে। শুক্রবার জাতিসংঘের মূল মঞ্চে ভাষণ দেয়া ছাড়াও সাক্ষাৎ হবে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজ্জুর সাথে। একই সাথে বাংলাদেশি বিনিয়োগকারীদের সাথে বৈঠক সহ অন্যান্য কর্মসূচিতে অংশ নিয়ে এদিন রাতেই দেশের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এখনো সংস্কার হয়নি সাতক্ষীরার বেতনা নদীর বেড়িবাঁধ। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হাজার হাজার পরিবার। টানা বৃষ্টি আর বাঁধ ভাঙার কারণে জেলায় ক্ষতি হয়েছে মৎস্য খাতে ৬০০ কোটি আর ফসলে প্রায় ১০ কোটি টাকা। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে হাজারো পরিবার। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এখনো ভাঙা বাঁধ দিয়ে এভাবেই পানি ঢুকছে লোকালয়ে। কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে যায় প্রায় ৩০ ফুট। এতে জেলার ৫,৭৮৮টি মৎস্যঘের ও ৩৪৪টি পুকুর তলিয়ে যায়। মৎস্য বিভাগ বলছে এতে ক্ষতির পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জেলায় ৫,০০০ হেক্টর জমির আমন ধান ও ৩,০০০ হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে। ক্ষতি প্রায় ১০ কোটি টাকা। ৫০ লক্ষ টাকা আমি নিজে ক্ষতিগ্রস্ত। তারপরে টমেটো, আমার ১৬-১৭ বিঘি সম্পত্তি টমেটো ছিল, সে সম্পত্তি টমেটোগুলো সব বিনষ্ট, ধান নষ্ট, আম বাগান নষ্ট, কুল নষ্ট। ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সামনে যে রবি মৌসুম আসতেছে, এই রবি মৌসুমে কৃষকদের তাদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। চাষিদেরকে আবার নতুন করে আশার আলো সঞ্চালন করতে হয়, তো স্বল্প সুদে এবং অতি সহজে ব্যাংক লোন ব্যবস্থা গ্রহণ করা যদি যায়, অথবা সরকারিভাবে যদি প্রণোদনার ব্যবস্থা করা যায়, তাহলে চাষিরা হয়তো ঘুরে দাঁড়াবে। এদিকে জলাবদ্ধতা পৌর এলাকার নিম্নাঞ্চলের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
ভোগান্তির জন্য অপরিকল্পিত মৎস্যঘের করা আর ড্রেনেজ ব্যবস্থা না থাকাকে দুষছেন পানিবন্দীরা। ছেলেপিলে স্কুল পাঠশালায় যেতে পারতেছে না, এই ভোগান্তি পানি সরানোর ব্যবস্থা না করলে তো আমরা বাঁচবো কি করে? যদি একটা মানুষ অসুস্থ হয় তাহলে আমাদের ভেলায় করে নিয়ে যাওয়ার আর ঘাড়ে করে নিয়ে যাওয়ার কোনো পথ নেই। রাইন দিয়ে খাবো তাও কোনো পরিস্থিতি নেই, এই যে এলাকায় একটা ড্রেন হবে তাও কোনো ব্যবস্থা নেই, তাহলে আমরা বাঁচবো কি করে? না খেয়ে থাকবো তাও ভালো, আমার পানি সরাতে চাই। এই বাচ্চা কাচ্চা মারবে, এই ঘাপা ছাড়া অসাধু ঘের ব্যবসার কারণে পানির নিষ্কাশন হয় না। এটা প্রশাসনের কাছে এসে বললে প্রশাসন এইভাবে একদিন দেখে শুনে চলে যায়, তারা পয়সা করে ঘেরালাদের কাছে পয়সা খেয়ে এই আমাদের এইগুলো মারতেছে। জরাজীর্ণ বেড়িবাঁধ মেরামতের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড, সাথে আছে স্থানীয়রা। প্লাবিত হয়েছে মৎস্য ঘের, ফসলের জমি, কোনো কিছুই বাকি নেই। আর যদি এই পানি অতি দ্রুত বন্ধ না করা হয় তাহলে আমাদের আর মাথা গোতার ঠাইটুকু আর থাকবে না। যা ক্ষতি হয়েছে মানুষের অত্যন্ত বিশেষ বহুত ক্ষতি, এই ক্ষতি 5 বছরে পোষাবে না। পানি উন্নয়ন বোর্ড ঠিক সময় মতন যদি কাজ এখানে করতো তাহলে এই বাঁধটা ভেঙতো না। জলাবদ্ধতা নিরসনে অবৈধ মৎস্যঘের উচ্ছেদ করা হবে জানিয়েছেন জেলা প্রশাসক। কোথায় কোন ঘের মানে বেদক হলে সরকারি জায়গা বা খাল ভরাট করে যে মুখ বন্ধ করে আছে তারিখে দেওয়ার জন্য আমরা দ্রুত এটা আমরা ব্যবস্থা নেব। এবং কোনো কোনো জায়গায় আমরা দেখেছি যে এরকম করে রোডসের জায়গা লিজ নিয়ে মানে বিধি বহির্ভূতভাবে যে খালের জায়গা ভরাট করে তেলের পাম্প এগুলি বসিয়েছে, আমরা সেটা উচ্ছেদের জন্য আজকে আমি নির্দেশ দিয়েছি। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি চায় ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ। এবারে খেলার সংবাদ। ঘরোয়া ফুটবলে আবারও জায়ান্ট কিলার হয়ে উঠতে চায় ব্রাদার্স ইউনিয়ন। এই মৌসুমে প্রিমিয়ার লিগে সম্মানজনক অবস্থানে থাকার লক্ষ্যে নতুন উদ্যমের দল গুছিয়েছে একসময়ের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া খেলবেন ব্রাদার্সের জার্সিতে। দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে গতকাল ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পরিচিত হন ফুটবলারদের সাথে, বিতরণ করেন জার্সি। মানিক মাহমুদের রিপোর্ট। ধুলো ময়লা পরিষ্কার করে ঝকঝকে ব্রাদার্স ইউনিয়নের ক্লাব অফিস। ট্রফিগুলো শোভা পাচ্ছে উজ্জ্বল আলোয়। ঘরোয়া ফুটবলে জীর্ণদশা কাটিয়ে নতুন উদ্যমে নতুনভাবে পথ চলা শুরুর প্রত্যাশা বাংলাদেশের পুরনো ও একসময়ের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্সের। বিগত সরকারের পতন ও রাজনৈতিক পরিবর্তনের স্বস্তিতে সংগঠকদের নিয়ে ক্লাবটিতে সংস্কারের উদ্যোগ নেন ব্রাদার্সের সাবেক সভাপতি মরহুম সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফুটবলের নতুন মৌসুমে মানসম্মত দল গড়ার চেষ্টা করেছে ব্রাদার্স ইউনিয়ন। জামাল, শফিল, রহমতদের সাথে মাঝারি মানের বিদেশি ফুটবলার আছেন দলটিতে। মাঠেই অনুশীলনে ফুটবলারদের সাথে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পরিচিতি পর্ব ও জার্সি প্রদানের কার্যক্রম থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি, তাই আনুষ্ঠানিকতা হয় ক্লাব অফিসেই। আবারও কমলা রঙের জার্সির ঐতিহ্য ফিরে আসবে, মাঠে দাপট দেখাবে ব্রাদার্স, আশা ক্লাবটির আহ্বায়কের। আগামী মাসে শুরু হতে যাচ্ছে 15 তারিখ ফেডারেশন কাপ এবং 18 তারিখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু হতে যাচ্ছে। সেই লিগে আমরা অংশগ্রহণ করার প্রস্তুতি হিসাবে আমরা ট্রেনিং সেশন আজকে থেকে শুরু করলাম। যে আগে অনেকেই বলতো যে জায়ান্ট কিলার্স, বাংলাদেশে 2টা জায়ান্ট, আবাহনী মোহামেডান আর ব্রাদার্স ছিল জায়ান্ট কিলার্স। কিন্তু এমন একটা সময় ছিল দেয়ার ওয়ার নো আদার জায়ান্টস, একমাত্র জায়ান্ট ছিল বাংলাদেশে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আমি এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে সেই জায়গায় নিয়ে যাওয়াটা আমার লক্ষ্য। এই 1 মাসের মধ্যে যে কাজটুকু করতে পেরেছেন এবং যে প্লেয়ারদেরকে আমরা আনতে পেরেছি, আমার বিশ্বাস আমরা যে শুধু যে রেলিগেশনটাকে বাঁচাবো তাই নয়, আমরা আরো বড় কিছুর আশা রাখতে পারি আমার মনে হয় আর কি। ব্রাদার্সের সবচেয়ে বড় চমক জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার যোগদান। প্রিমিয়ার লিগের দলবদলে এই মৌসুমে আবাহনী ক্লাবে নাম লেখালেও খেলোয়াড় নিবন্ধনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তার নাম জমা দেয়নি আবাহনী। অন্য কোনো ক্লাবও নেয়নি জামালকে। তৈরি হয় জটিলতা। এমন অবস্থায় জামাল ভুঁইয়াকে খেলার আহ্বান জানায় ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্স আমাকে ডাক দিছে, এটা আমি মানে আই এম খুব গ্রেটফুল। আমি তো এটা মানে আই ক্যানট থ্যাঙ্ক দেম এনাফ না, বিকজ ইভেন আমের ভাই দ্য নেক্সট ডে আমাকে বলছে, মানে ইভেন দ্য ডে আফটার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়েছে, আমাকে বলছে তুমি এখানে আসো। দেশের স্বার্থে বলেন আর প্লেয়ারের স্বার্থে বলেন, যেইভাবেই বলেন, যেন এই ব্যাপারটা একটু শিথিল হয়ে যদি থাকে তাহলে আমাদের জন্য ভালো, যে জামাল আমাদের ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করে সে যেন খেলতে পারে।
জামাল ভুঁই আছে, ওটা দেখেও আমার আরো ক্লাবের উপরে আরো আশাটা বাড়লো যে এখন আরো ভালো করতে পারবো আমরা। ঢাকা প্রিমিয়ার লিগ ফুটবলে দুবার শিরোপা জিতেছে গোপীবাগের ক্লাবটি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।